তো আসি আমরা পড়াশোনায় চলে যাই। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা আপনি পড়লে আপনার উচ্চারণটা মোটামুটি একদম ইজি হয়ে যাবে অ্যান্ড একদম সহজ হয়ে যাবে। ওকে, তো আসেন আমরা একটু জিনিসটা একটু দেখি। ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে যে উচ্চারণের ক্ষেত্রে যেমন বানানে যদি রস্বই অথবা মানে রস্বীকার অথবা দীর্ঘিকার থাকে, দুটোই যদি থাকে, যে বানানে যদি রস্বীকার অথবা দীর্ঘিকার দুটোই থাকে, উচ্চারণে সেটা রস্বীকার হয়ে যাবে, মানে সোজা কথা বুঝেন। যেমন দেখেন নদী, নদী বানানে কি আছে? দীর্ঘিকার আছে। নদী বানানে কি আছে? দীর্ঘিকার আছে। এখন নদী বানানে উচ্চারণে হয়ে গেছে রস্বীকার, তার মানে এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলেন উচ্চারণে কখনোই দীর্ঘিকার বসে না। উচ্চারণে কি বসে না? দীর্ঘিকার বসে না। উচ্চারণে কি বসে? কেবল রস্বীকার বসে। উচ্চারণে কি বসে? কেবল রস্বীকার বসে। এরপর আসেন রস্বউ আর দীর্ঘউ, এই দুটো যদি বানানে থাকে উচ্চারণে বসবে রস্যুকার, অর্থাৎ উচ্চারণে কখনোই দীর্ঘকার বসে না। যেমন বধূ, বধূ বানানে দেখেন এই যে দীর্ঘকার আছে না? নাই, আছে। কিন্তু এই বধূ বানানে যদি দীর্ঘিকার থাকে কিন্তু উচ্চারণে রস্যুকার হয়ে গেছে, তার মানে উচ্চারণে কখনো দীর্ঘিকার বসে না। উচ্চারণে কখনো দীর্ঘিকার বসে না, উচ্চারণে কখনো কি বসে না? দীর্ঘকার বসে না। ক্ষীয় যদি থাকে তাহলে উচ্চারণে বসে ক খ। দেখেন কক্ষ, দেখেন এই যে কক্ষ, দেখেন উচ্চারণে কি আসছে? ক খ। এই যে কক্ষ, ক খ আসছে। তাহলে দেখেন তো উচ্চারণে কি আছে ভাইয়া, ভালো করে বুঝেন। উচ্চারণে কি আছে? উচ্চারণে আছে বানানে আছে ক্ষীয়, কিন্তু উচ্চারণে ক খ। তার মানে যেই শব্দের বানানে আপনি ক্ষীয় দেখবেন ওই শব্দের সোজা হিসাবে আপনি ক খ বসাবেন। অর্থাৎ ক্ষীয় যদি থাকে তাহলে উচ্চারণে বসবে ক খ। ঝ যোগ ইয় যদি থাকে তাহলে উচ্চারণে হবে গ ঘ। তবে পরের গ যেটা থাকে ওই গ তো চন্দ্রবিন্দু হয়। যেমন দেখেন অজ্ঞ, এই যে এটা বেসিক্যালি এমন ঝ যোগ ইয়, জ্ঞান লিখতে আমরা যেটা লিখি আর কি। তাহলে দেখেন অজ্ঞ, এই যে গ গ, পরের গ যেটা ওই গতে কিন্তু চন্দ্রবিন্দু দিচ্ছে। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর আসেন জ ঝ যদি থাকে, অর্থাৎ বর্গীয় জ দুটোই যদি থাকে তাহলে উচ্চারণে হবে কেবল বর্গীয় জ। যেমন দেখেন সজ্জা, দেখেন জ আছে জ। এখন দেখেন এই যে সজ্জা, দেখেন উচ্চারণে কিন্তু জ বসে না, তার মানে উচ্চারণে কখনোই জ বসে না। এরপর দেখেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তিনটে স যদি থাকে, তিনটে স থাকলে উচ্চারণে কেবল দন্ত স বসবে। যেমন দেখো বিশ্বাস, একদম সব তালব্য স, তার মানে উচ্চারণে কখনো দন্ত স বসে না, উচ্চারণে কখনোই মূর্ধন্য স বসে না, উচ্চারণে একটা স বসে, সেটা হচ্ছে তালব্য স। এরপর দেখেন কিন্তু এখানে কথা আছে, কথাটা হচ্ছে কি? কথাটা হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এইটার পরে যদি রিকার অথবা রফালা থাকে তাহলে সেটা দন্ত স রফালা হবে। যেমন দেখেন শ্রাবণ, দেখেন তো তালব্য স সাথে রফালা আছে, এই যে দেখেন তালব্য স সাথে কি আছে? রফালা আছে। তাহলে তালব্য স সাথে রফালা হলে এটার উচ্চারণ হবে এরকম, এই যে শ্রায়, দেখছেন মানে দন্ত স রফালা। এরপর আসেন বিসর্গ যদি থাকে তাহলে পরের বর্ণকে দ্বিত্ব করে। যেমন দেখেন দুঃখ, এই যে দেখেন বিসর্গের পরের বর্ণ কি? খ। তাহলে দেখেন দুঃখ, দেখেন এই যে ক্ষয়ের দ্বিত্ব, দ্বিত্ব মানে ক্ষয়ের দুইবার হয়েছে, ঠিক আছে। এরপর আসেন মূর্ধন্য ন এবং দন্ত ন, মূর্ধন্য ন এবং দন্ত ন। এই মূর্ধন্য ন এবং দন্ত ন, এই যে এখানে আপনি খেয়াল করে দেখেন মূর্ধন্য ন আর দন্ত ন, এই জায়গাতে আপনি যদি ভালো করে দেখেন তো দেখেন যদি শব্দে থাকে হ ব তাহলে উচ্চারণে হবে অব, অব কি হবে? অব। যেমন দেখেন জিহ্বা, এই দেখেন হ ভ আছে, উচ্চারণে কি চলে আসছে? অ ভ চলে আসছে, অ ভ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এইবার খেয়াল করে দেখেন এরপর যদি অনুস্বার থাকে তাহলে উচ্চারণে চলে আসবে উ। যেমন রং, এটার উচ্চারণ রং। এই যে ত যোগ র, এটার উচ্চারণ ত র থাকলে এটার উচ্চারণ হবে ত রয় ওকার, যেমন ছাত্র তয় র ওকার। এরপর শুরুতে যদি রি থাকে, রি থাকলে হয়ে যাবে রি রয় রসিকার, যেমন ঋতু, এটার উচ্চারণ দেখেন ঋতু, নর্মালি যেভাবে আছে। আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, অর্থাৎ এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাবো, এটা হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা সো চলেন আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা শিখবো মফালার উচ্চারণের নিয়ম। তো মফালার উচ্চারণের নিয়মে প্রথমত খেয়াল করে দেখেন মফালা শব্দের শুরুতে হলে তার কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ শব্দের শুরুতে আপনি মফালা বসালে তার কোনো উচ্চারণ হয় না, সামান্য নাসিক্য ভবন হয়, অর্থাৎ নাসিক্য ভবন মানে একটা চন্দ্রবিন্দু চলে আসে। যেমন দেখেন স্মরণ, এখানে দেখেন মফালা আছে, এখন স্মরণে কি ময়ের কোনো উচ্চারণ আছে? ময়ের কোনো অস্তিত্বই নেই, ময়ের কোনো অস্তিত্বই নেই। আচ্ছা এরপর খেয়াল করে দেখেন এখানে দেখেন ম কিন্তু নাই, এরপর দেখেন এই যে চন্দ্রবিন্দু চলে এসেছে, শ্মশান, দেখেন এই যে চন্দ্রবিন্দু চলে এসেছে কিন্তু মফালা নাই। এরপর খেয়াল করে দেখেন স্মৃতিসৌধ, এখন দেখেন এখানে টাইপিং মিস্টেক আছে, স্মৃতিসৌধ। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এখানে আপনারা বলছেন যে উচ্চারণে দন্তস বসে না, ভাই
বলছি উচ্চারণে যদি দন্তস মূর্ধন্যস তাহলে বিষয়গুলির সাথে যদি রিকার অথবা রফালা থাকে তাহলে এইভাবে হবে, শ্রী হবে। এখন দেখেন এখানে তো তাই হয়েছে, স্মারক, দেখেন স্মারক, ঠিক আছে, স্মৃতি। তার মানে শব্দের শুরুতে মফালা থাকলে সেটার কোনো উচ্চারণ হয় না, শব্দের শুরুতে মফালা থাকলে সেটার কোনো উচ্চারণ হয় না। 2 নম্বর দেখেন, তবে পদের মধ্যে কিংবা অন্তে, 2 নম্বর বলা হচ্ছে কি, তবে পদের মধ্যে কিংবা অন্তে, অন্তে মানে হচ্ছে শেষ, মফালা থাকলে দ্বিত্ব ঘটায় এবং ব্যঞ্জনযুক্ত সানুনাসিক উচ্চারণ হয়। দেখেন পদ্ম, এখানে দেখেন মফালাটা শেষে আছে, এখানে মফালাটা শেষে আছে, এই জন্য দেখেন এখানে দ্বিত্ব হয়েছে, দয়ের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। আকস্মিক, দেখেন এই যে এখানে এই যে শয়ের সাথে মফালা যুক্ত হয়েছে এই জন্য এখানে শয়ের দ্বিত্ব হয়েছে। বিস্মিত, দেখেন শয়ের দ্বিত্ব হয়েছে। আত্মহত্যা, দেখেন এই যে মফালাটা এখানে মাঝখানে বসেছে এই জন্য দেখেন তয়ের দ্বিত্ব হয়েছে, আত্মহত্যা। আত্মীয়, দেখেন আত্মীয়, দেখেন এই যে মফালাটা মাঝে হয়েছে এই জন্য দ্বিত্ব হয়েছে। আত্মা, গ্রীষ্ম, দেখেন এই যে শয়ের দ্বিত্ব হয়েছে মফালার শেষে, অর্থাৎ মফালার শুরুতে হলে সেটার উচ্চারণ নাই, মফালার শেষে এবং মাঝে হলে সেটার উচ্চারণ দ্বিত্ব হয়, সেটার উচ্চারণ কি হয়, দ্বিত্ব হয়, ঠিক আছে, ওকে ফাইন। এরপর খেয়াল করে দেখেন আমরা একটু দেখি 3 নম্বর বলা হচ্ছে পদের মধ্যে কিংবা শেষে ঘ, উ, ট, মূর্ধন্য ণ, দন্তন্য ম এবং লয়ের সাথে যুক্ত ময়ের উচ্চারণ সাধারণত অবিকৃত বা অপরিবর্তন থাকে। অর্থাৎ এই বর্ণগুলোর সাথে যদি মফালা যুক্ত হয় তাহলে সেই মফালার উচ্চারণ থেকে যায়। যেমন দেখেন যুগ্ম, এখানে দেখেন গয়ের সাথে যুক্ত হয়েছে না, এই জন্য দেখেন ময়ের উচ্চারণ আছে। বাল্মীকি, দেখেন লয়ের সাথে যুক্ত হয়েছে, বাল্মীকিতে দেখেন লয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য দেখেন ময়ের উচ্চারণ আছে। বাগ্ময়, দেখেন এই যে উয়ের সাথে যুক্ত হয়েছে এই জন্য দেখেন ময়ের উচ্চারণ আছে। উন্মাদ, দেখেন দন্তনের সাথে যুক্ত হয়েছে এই জন্য দেখেন ময়ের উচ্চারণ আছে। অর্থাৎ এই কয়টা বর্ণের সাথে যদি মফালা উচ্চারিত হয়, মফালা যদি বসে তাহলে সেই মফালার উচ্চারণ থেকে যায়, তাহলে কি হয়, সেই মফালার উচ্চারণ থেকে যায়। এরপর দেখেন 4 নম্বর বলা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফালার কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে যদি আরেকটা মফালা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ হয় না। যেমন দেখেন সূক্ষ্ম, সূক্ষ্মতে আপনি খেয়াল করে দেখেন এখানে অলরেডি একটা ক্ষীয় আছে, এই যে ক্ষীয়টা আছে এই ক্ষীয়ের সাথে এখানে দেখেন তো মফালা যুক্ত হয়েছে না, এই ক্ষীয়ের সাথে কি যুক্ত আছে, দেখেন মফালা যুক্ত আছে। তাহলে ভাই খেয়াল করে দেখেন তো ক্ষীয়ের সাথে যদি মফালা যুক্ত থাকে, ক্ষীয়ের সাথে মফালা যুক্ত থাকলে ক্ষীয় তো নিজে একটা যুক্ত ব্যঞ্জন, ক্ষীয় আমরা কি দিয়ে লিখি, ক যোগ মূর্ধন্য ষ ইকুয়াল ক্ষীয়, তাহলে ক্ষীয়ের সাথে আবার মফালা যুক্ত হলে এটার কোনো উচ্চারণ নাই, তার মানে কি হবে, সূক্ষ্ম। যক্ষা, আবার দেখেন ক্ষীয়ের সাথে মফালা যুক্ত হয়েছে, লক্ষণ ক্ষীয়ের সাথে মফালা যুক্ত হয়েছে, তার মানে যুক্ত ব্যঞ্জনে যখন মফালা যুক্ত হয় তখন তার উচ্চারণ আর থাকে না, তখন তার উচ্চারণ আর থাকে না, ওকে ফাইন। এরপর আসেন 5 নম্বর, এছাড়া বাংলা ভাষায় ব্যবহৃত মফালা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানানে অবিকৃত থাকে। কিছু কিছু শব্দ আছে এগুলো মফালার বানান এমনিতেই থেকে যায়, যেমন কুষ্মাণ্ড, এখানে দেখেন ময়ের ব্যবহার রয়েছে। স্মিত, দেখেন ময়ের ব্যবহার রয়েছে। সুচিস্মিতা, এখানে ময়ের ব্যবহার রয়েছে, মানে ময়ের ব্যবহার বলতে ময়ের উচ্চারণ রয়েছে। কাশ্মীর, ময়ের উচ্চারণ রয়েছে। তো এগুলো বাংলা ভাষায় কিছু কিছু সংস্কৃত শব্দ রয়েছে যেগুলো এমনিতেই থেকে যায়। ওকে, সো চলেন এবার আমরা আলোচনা করি বফালায়ের উচ্চারণের নিয়ম। এবার কি আলোচনা করব, আচ্ছা বফালায়ের উচ্চারণের নিয়ম। সো দেখেন বফালায়ের উচ্চারণের নিয়ম, শব্দের শুরুতে বফালায়ের উচ্চারণ হয় না। দেখেন শব্দের শুরুতে কি মফালার উচ্চারণ হয়েছে, হয় নাই, তো বফালার উচ্চারণ আর মফালার উচ্চারণ এগুলো জোড়া জোড়া, মানে সেম হয়। দেখেন শব্দের শুরুতে বফালায়ের উচ্চারণ হয় না, শব্দের শুরুতে বফালায়ের উচ্চারণ হয় না। যেমন দেখেন স্বাধিকার, এখানে দেখেন যে বফালার উচ্চারণ নাই। স্বামী, দেখেন বফালায়ের উচ্চারণ নাই। স্বাধীন, দেখেন বফালায়ের উচ্চারণ নাই। স্বর্গ, বফালায়ের উচ্চারণ নাই। স্বদেশ, বফালার উচ্চারণ নাই। অর্থাৎ শব্দের শুরুতে যখন আপনি বফালা বসাচ্ছেন তখন সেটার উচ্চারণ নাই, তেমনিভাবে মফালার উচ্চারণও নাই, ঠিক আছে, ওকে। সো আমরা একটু আসি। এরপর দেখেন বফালা শব্দের মাঝে এবং শেষে যুক্ত হলে দ্বিত্ব ঘটে। তো বফালা যখন শব্দের, এটা কিন্তু ওই যে মফালার নিয়মের মতো, মফালা মাঝে অথবা শেষে হলে কি হয়, দ্বিত্ব ঘটে। এখানে সেম কাহিনী। যেমন দেখেন বিশ্বাস, এই যে দেখেন মাঝখানে আছে এই জন্য দেখেন তালেব বেশ 2 বার উচ্চারণ হয়েছে। ঐশ্বর্য, দেখেন বফালা মাঝে আছে এই জন্য দেখেন এই যে তালেব বেশ দ্বিত্ব উচ্চারণ হয়েছে। বিদ্যান, এখানে দেখেন দয়ের সাথে মাঝখানে বফালা আছে এই জন্য দেখেন দয়ের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। তার মানে মাঝে এবং শেষে হলে কি হয়, উচ্চারণ দ্বিত্ব হয়। মাঝে এবং শেষে হলে কি হয়, উচ্চারণ দ্বিত্ব হয়, ওকে। এরপর দেখেন খেয়াল করে দেখেন সন্ধি, খেয়াল করেন, এরপর খেয়াল করে দেখেন সন্ধি ও সমাসবদ্ধ পদে বফালা এবং সন্ধির ফলে ক থেকে আগত গয়ের সঙ্গে বফালা যুক্ত হলে ওই ঘ বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। অর্থাৎ দিগ্বিজয়, দেখেন এটা সন্ধি সাধিত শব্দ, দেখেন বফালার উচ্চারণ রয়েছে। দিগ্বিদিক, বফালার উচ্চারণ রয়েছে। অর্থাৎ সন্ধি সাধিত শব্দগুলোতে বফালার উচ্চারণ থাকে, দ্যাটস ইট, কথা হচ্ছে এইটা। এইবার আসেন, এরপর বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফালার উচ্চারণ থাকলে তা উচ্চারিত হয় না।
এইটাতে কি ভাই পড়ার কিছু আছে? এটা তো মফালার মতো। আচ্ছা মফালাতে কি বলছি যে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হলে সেটার উচ্চারণ থাকে না, এখানে ভাই সেম কথা, যুক্ত ব্যঞ্জনের সাথে বফালা যুক্ত হলো ওই বফালার উচ্চারণ আর থাকে না, ঠিক আছে? আচ্ছা এইবার খেয়াল করে দেখেন উচ্ছ্বাস, উচ্ছ্বাস এখানে দেখেন চ ছ অলরেডি একটা যুক্ত ব্যঞ্জন আছে, এরপর দেখেন আবার বফালা যুক্ত করছেন, তার মানে এই বফালার উচ্চারণ নাই, দেখেন আছে নাই। উজ্জ্বল দেখেন এই যে জয়ের সাথে অলরেডি বফালা যুক্ত আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে এই জন্য উচ্চারণ নাই। এরপর দেখেন সান্ত্বনা দন্তন ত একটা যুক্ত ব্যঞ্জন আছে, এর সাথে আবার বফালা, এই জন্য উচ্চারণ নাই, ব্যাপারটা হচ্ছে। আচ্ছা এইবার আসেন এরপর আমরা খেয়াল করে দেখি, এরপর হচ্ছে ব ময়ের সঙ্গে যুক্ত বফালা পরিবর্তন ছাড়াই উচ্চারিত হয়, অর্থাৎ বয়ের সাথে যদি বফালা, বয়ের সাথে যদি বফালা অথবা ময়ের সাথে যদি বফালা যুক্ত হয়, ব অথবা ময়ের সাথে বফালা যুক্ত হলে সেটার উচ্চারণ থাকে। যেমন আব্বা এখানে দেখেন বয়ের সাথে যুক্ত হয়েছে, এখানে দেখেন যুক্ত রয়েছে। সম্বল দেখেন ময়ের সাথে বফালা যুক্ত রয়েছে, যেন দেখেন বফালা বয়ের উচ্চারণ রয়েছে। সব্বাই দেখেন বয়ের সাথে বফালা যুক্ত হয়েছে, যেন বয়ের উচ্চারণ রয়েছে। 90 দেখেন এই যে বয়ের সাথে যুক্ত আছে, অর্থাৎ ময়ের সাথে এবং বয়ের সাথে মফালা যুক্ত থাকলে সেটার উচ্চারণ থেকে যায়, সেটার উচ্চারণ কি, সেটার উচ্চারণ থেকে যায়। এরপর দেখেন শব্দের মধ্যে যুক্ত দয়ের সাথে যদি বফালা যুক্ত থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ বজায় থাকে, অর্থাৎ দেখেন নিরুদ্বেগ এখানে দেখেন বয়ের যুক্ত, অর্থাৎ দয়ের সাথে যদি বফালা যুক্ত থাকে তাহলে সেই বফালায়ের উচ্চারণ থেকে যায়। যেমন উদ্বেগ এখানে দেখেন ব আছে, উদ্বুদ্ধ এখানে দেখেন বয়ের উচ্চারণ রয়েছে, অর্থাৎ দয়ের সাথে বফালা যুক্ত হলে সেটার উচ্চারণ থেকে যায়। এইবার আমাকে একটু বলেন